আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমি লাইফের ইভেন্ট প্রেডিকশন করব কি করে। আমি দশা অন্তর্দশা দেখব কি করে। এইটা আগে পর্যন্ত তোমাদের যা শিখিয়েছি তা দিয়ে মোটামুটি তোমরা 70% অতিক্রম করে যাবে। আজকে যেটা শেখাতে চলেছি এটা বোঝার থেকে বেশি থিওরিটিক্যাল, অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, দেখো, তোমার কাছে একজন এসছে, তো তুমি প্রথমে তার লগ্ন দেখেছো। লগ্নের ক্ষমতা দেখেছো, লগ্নেশ যে অ্যাস্ট্রোলজিক্যালি সেই লোকটার যে বাবা, তার ক্ষমতা দেখেছো। চাঁদের ক্ষমতা দেখেছো। একটা গ্রহ ভালো ফল দেবে কি দেবে না তারও নিয়ম তোমরা জানো। এই দুপাশে ভালো গ্রহ থাকলে ভালো ফল দেবে। রাহু, শনি, কেতু, মঙ্গলের মতন গ্রহের যদি দৃষ্টি থাকে ফল একটু কমবে। কম্বাস্ট হয়ে গেলে ফল কমবে। নিচস্থ হয়ে গেলে ফল কমবে। এগুলো আমি আগে ডিসকাশন করেছি। এবার আসছি হাউ টু জাজ দশা অন্তর্দশা। খুব সিম্পল। সেটা হচ্ছে, ধরো একটা লোকের, সে বৃশ্চিক লগ্ন, তার শনির দশা চলছে। তোমাকে ফার্স্ট দেখতে হবে স্যাটার্নের হাউস কোনগুলো আছে। স্যাটার্নের হাউস বৃশ্চিক থেকে থার্ড হাউস আর ফোর্থ হাউস। একটা থার্ড হাউস পড়ছে, একটা ফোর্থ হাউস পড়ছে। ফোর্থ হাউস মানে হচ্ছে সেন্ট্রাল হাউস। একটা থার্ড হাউস পড়ছে, একটা ফোর্থ হাউস পড়ছে। ধরা যাক সেই লোকটার স্যাটার্ন সপ্তমে বসে আছে। বৃশ্চিক থেকে সপ্তম যদি ধরো, সেটা হচ্ছে বৃষ রাশি। স্যাটার্ন যেখানে বসে আছে সেটা ওর মিত্র জায়গা না শত্রু জায়গা, তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে। এটা যে কোনো গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো আহ দশা অন্তর্দশার ক্ষেত্রে প্রযোজ্য। যত প্র্যাকটিস করবে তত এগুলো ক্লিয়ার হবে। স্যাটার্ন বসে আছে মিত্র গ্রহ, মিত্র জায়গায়, অর্থাৎ বৃষে, ভেনাসের জায়গা। স্যাটার্নের বন্ধু হয় ভেনাস। এবং সপ্তমে স্যাটার্ন উচ্চ, মানে দিগ্বল পায়। ফলে স্যাটার্নের পজিশনও ভালো আছে। তুমি ডিগ্রি দেখে নিলে, ঘর দেখে নিলে, বন্ধু না শত্রু দেখে নিলে, সেই অনুযায়ী প্লাস মাইনাস করবে। সেই অনুযায়ী প্লাস মাইনাস করবে। এইবার যে জিনিসটা তোমাদের শিখিয়েছিলাম, থার্ড হাউস ইন, থার্ড লর্ড ইন সেভেন্থ হাউস আর ফোর্থ লর্ড ইন সেভেন্থ হাউস। কারণ বৃশ্চিকের থার্ড হাউস হচ্ছে মকর, ফোর্থ হাউস হচ্ছে কুম্ভ। তার মানে থার্ড লর্ডও স্যাটার্ন, ফোর্থ লর্ডও স্যাটার্ন। থার্ড লর্ড বসে আছে সপ্তমে, মানে থার্ড লর্ড ইন সেভেন্থ হাউস। ফোর্থ লর্ড ও বসে আছে সেভেন্থ হাউসেই, কারণ স্যাটার্ন তো। তাহলে থার্ড লর্ড সেভেন্থ হাউসে বসলে কি ইম্প্যাক্ট করবে, ফোর্থ লর্ড সেভেন্থ হাউসে বসে থাকলে কি ইম্প্যাক্ট করবে, বৃষে স্যাটার্ন থাকলে কি ইম্প্যাক্ট করবে, এবং সপ্তমে স্যাটার্ন থাকলে কি ইম্প্যাক্ট করবে। এই চারটে জিনিস তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ।
এইবার দেখতে হবে স্যাটার্নের সাথে যে গ্রহের অন্তর্দশা চলছে সেটা কেমন চলছে। সে তার বন্ধু নাকি সে তার শত্রু। এইবার দশার যে ইম্প্যাক্ট হবে না, কারোর যদি বৃশ্চিক লগ্ন হয়, যেহেতু এইটার এক্সাম্পল নিচ্ছি, দশার ইম্প্যাক্টটা থার্ড হাউস আর ফোর্থ হাউসের হবে। দশার ইম্প্যাক্টটা থার্ড হাউস আর ফোর্থ হাউস, ওর জীবনে ওই 19টা বছর থার্ড আর ফোর্থ হাউসের মধ্যেই ঘুরবে ইম্প্যাক্টে। ঠিক আছে। এইবার স্যাটার্ন যেহেতু সেভেন্থে বসে আছে, এই থার্ড আর ফোর্থ হাউসে স্যাটার্ন সেভেন্থে বসে থাকার জন্য যে ইনফ্লুয়েন্সটা করবে সেটা করবে। এটা গেল দশা, এটা মেজর পিরিয়ড। অন্তর্দশা হচ্ছে ওর সঙ্গে যে গ্রহগুলো আসছে। ঠিক আছে। এখানে ফর্মুলাটা মাথায় রাখো, খুব সিম্পল ফর্মুলা। মনে করো স্যাটার্নের সঙ্গে আরেকটা গ্রহ অন্তর্দশা চলছে। প্রথমে দেখবে সেই গ্রহটা স্যাটার্নের বন্ধু না শত্রু। দ্বিতীয় জিনিস দেখবে গ্রহটার আশেপাশে ভালো গ্রহ আছে কিনা, গ্রহটার জোর কত আছে, গ্রহটার উপরে ভালো গুরু দৃষ্টি রয়েছে, বা গ্রহটার উপরে আম, ভালো তোমার ইম্প্যাক্ট রয়েছে, গ্রহটা কোন লর্ড, যার অন্তর্দশা চলছে গ্রহটা কোন লর্ড, এটা তোমাদের ধরতে হবে। যেমন স্যাটার্নের ধরেছিলে থার্ড লর্ড ফোর্থ লর্ড। চলো স্যাটার্নের সঙ্গে সূর্যের অন্তর্দশা চলছে। এবার তোমায় দেখতে হবে সূর্য হচ্ছে বৃশ্চিক লগ্নের 10th লর্ড, এবং সূর্য যেখানে বসে আছে সেখান থেকে স্যাটার্নের সাথে কি রিলেশন তৈরি করছে, কত হাউস ডিফারেন্সে বসে আছে। 6, 8, 12-তে বসে থাকলে একটু ইম্প্যাক্ট খারাপ হবে, কিন্তু আবার যদি সঙ্গে দুপাশে ভালো গ্রহ থাকে তাহলে ইম্প্যাক্ট ভালো হবে। এইগুলো যত ঘাঁটবে তত মাথায় ঢুকবে। ঠিক আছে। ইকুয়ালি লগ্ন ছেড়েও তোমাকে চন্দ্র থেকেও দেখতে হবে, কারণ তোমার বুদ্ধি, দশা মানে কি, মনের দশা। দশা মানে হচ্ছে মনের দশা। তোমার বুদ্ধি এবং তোমার মন যদি সায় না দেয়, একসঙ্গে যদি না চলে প্যারালাল, তাহলে তুমি একটা সময় ভালো কাজ করবে, আর একটা সময়তে অসুবিধা কি হবে, কনফিউশনে ভুগবে। তো আমাকে যার দশা তাকেও ভালো করে চেক করতে হবে লগ্ন থেকে এবং চাঁদ থেকে, যার অন্তর্দশা তাকেও ভালো করে চেক করতে হবে লগ্ন থেকে এবং চাঁদ থেকে। সব কটা ফর্মুলা আমার দেওয়া আছে, তোমার ফেলে ফেলে করবে। হ্যাঁ, যাও। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ। সেটা হচ্ছে সূর্য, মানে সানের অন্তর্দশা। সান হচ্ছে কোন ঘরের লর্ড, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 10th ঘরের লর্ড, অর্থাৎ তার প্রফেশনাল ইম্প্যাক্ট আসবে। এবং সূর্য যদি ভালো স্থানে উইদাউট এনি ডিস্টারবেন্স থাকে তাহলে তাকে তোল্লাই দেবে। এবার সূর্য যদি খুব খারাপ অবস্থানে থাকে তাহলে তার অসুবিধে তৈরি করবে। ঠিক আছে। আজকে যেহেতু ক্লাস শেষ হচ্ছে, আমি এটা আগেই তোমাদের বলতে পারতাম, একটা হ্যান্ডি বুক হয়। ঠিক আছে। বইটার আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো। এই বইটা যদি কালেক্ট করে রাখো তাহলে এই দশা অন্তর্দশা ওখানে
কোন দশায় কি হবে, কোন অন্তর্দশায় কি হবে, এই ব্যাপারগুলো তোমরা ইজিলি বুঝে যাবে, একটু সাপোর্ট পেয়ে যাবে। তারপরে তোমাদের যুক্তি দিয়ে তোমরা বলে দিতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার এটা, এগুলো সবকিছুই দেখবে, লিখবে। আমি অ্যাস্ট্রোলজি তোমাদের শেখাতে পারি, কিন্তু অ্যাস্ট্রোলজির থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কথা বলার টেকনিক। তুমি যত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারবে, লোককে, লোকের মাইন্ডকে তুমি কন্ট্রোল করতে পারবে, তুমি তার জন্য কিন্তু রেমেডিয়ালের কাজ করছো। লোকে তোমার কাছে এসছে তার একটা বড় কারণ, সে কনফিউশনে আছে। কেউ 5 কোটি টাকার লটারি পেয়ে তোমার কাছে আসবে না কি এইটা বলতে, কি দেখুন তো ম্যাডাম, কি আমার এত খারাপ ভাগ্যে আমি কি করে 5 কোটি টাকা পেলাম, তখন সব ভুলে যাবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে যখন গাড্ডায় পড়ে গেছে তখন তার মনে হচ্ছে যে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। ভালো টাইমে কারোর মাথাতেই আসবে না আমার গাইডেন্স দরকার, তখন তো সবকিছু ঠিকঠাক চলছে। আমি ক্লিয়ার? এইভাবে অ্যাপ্লিকেশন করলে দশা অন্তর দশা তোমরা খুব ইজিলি করতে পারবে। এই যে পুরো ব্যাপারটা বললাম, এটা আমার কাছে খুব সুন্দর করে আমারই লেখা আছে, আমি দেবাশিসকে দিয়েছি। দেবাশিস আহ, একটা আমাকে ইনভিটেশন দিয়েছে ত্রিপুরা কলেজ অফ অ্যাস্ট্রোলজি থেকে। ও আমার একটা রাইট আপ বেরোচ্ছে ওখানে, আমি দেবাশিসকে বলবো একবার ওইটা রাইট আপটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে গ্রুপে শেয়ার করে দিতে। ওটা পড়লেই সব ক্লিয়ার, ও মাথা লাগাবার কিছু নেই। কিন্তু যেটা মাথা লাগাবার আছে সেটা মাথা লাগাবার জিনিস না, ওটা এমনি হবে, তুমি দেখলেই বলে দেবে। যেটা মাথা লাগাবার জিনিস সেটা হচ্ছে, দেখো তোমরা যখন শিখছো এবং প্রফেশনালি তোমরা যারা যারা করবে বা করছো, একটা বড় জিনিস কিন্তু সর্বদাই মাথায় রাখতে হবে, তোমার ঘাড়ে কিন্তু রেসপন্সিবিলিটি আছে। অ্যামেচার অ্যাস্ট্রোলজারের কোনো ভ্যালু নেই, শখে অ্যাস্ট্রোলজি করি কোনো ভ্যালু নেই, কারণ তার তো রেসপন্সিবিলিটি নেই। তোমার মুখ থেকে যেটা বেরোবে একটা মানুষের জীবন তৈরি করতে পারে, একটা মানুষকে ধূলিসাৎ করে দিতে পারে। কার কিসে ইম্প্যাক্ট লেগে যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। তাই শব্দের গঠন এবং কি বলছো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নিজেদের আপগ্রেডেশন কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি করে যেতে হবে। মন্ত্র বলো, নিজেদের সাধনা বলো, পড়াশোনা বলো, এই আপগ্রেডেশনটা না থাকলে বারবার তোমার কাছে যে লোকটি আসছে প্রেডিকশনের জন্য, সে তোমার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাবে না। তো নিজের আপগ্রেডেশন, বই পড়া, আর্টিকেল পড়া, এইগুলো সর্বদাই আপগ্রেডেড রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার, কারণ নিজেকে গ্রো করার আমি একটা রাস্তা দেখাতে পারি, কিন্তু নিজেকে গ্রো করার যে প্রচেষ্টা বা নিজেকে গ্রো করার যে কন্টিনিউয়াস প্রসেস, এইটা কিন্তু বাবু তোমাদের প্রত্যেককে নিজেদের মধ্যে তৈরি করতে হবে। নিজেদের মধ্যে তৈরি করতে হবে, কারণ জানার খিদে যতদিন তুমি থাকবে তুমি ততদিন ভালো অ্যাস্ট্রোলজার হবে। কাউকে ফ্রিতে দেখবে না। আমি বলবো না তুমি 10,000 টাকা নাও কি 5,000 টাকা নাও কি 1,000 টাকা নাও কি 100 টাকা নাও, আমি
সেদিকে যাচ্ছি না। কিন্তু বিনা পয়সায় কাউকে দেখবে না, উইদাউট অ্যান এক্সচেঞ্জ ভ্যালু কাউকে দেখবে না। ইম্প্যাক্ট অফ কর্মা, তার যে খারাপ, তুমি তাকে রাস্তা দিচ্ছ, তোমাকে মানে এটাকে গ্রহ দেশ বলে কি, তুমি গ্রহটা চাইছো ওকে পিছবে, তুমি তাকে বাঁচাচ্ছ, ফলে রোষটা না তোমার উপরে পড়ে যাবে। ফলে উইদাউট এক্সচেঞ্জ নেভার শেয়ার ইয়োর নলেজ। এতদূর ক্লিয়ার? এবার আমি যেটা ডিসকাশন করব, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল টপিক, যেটা প্রত্যেকে ভালো করে বুঝে নাও, জেনে নাও, এবং নিজ নিজ জীবনে অ্যাপ্লিকেশন করো। বলতে পারো এই জিনিসটা আজকের দিনে আমাদের সব থেকে বেশি চিন্তার ব্যাপার। বিদেশে এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, দেশীয় ভাষায় বলা হয় তন্ত্র করেছে। ঠিক আছে? তন্ত্র দু রকমের হয়। একটা হচ্ছে মানুষের উপকার করার তন্ত্র, একটা হচ্ছে মানুষের ক্ষতি করার তন্ত্র। তার জীবনকে অসুবিধে করার জন্য তন্ত্র, তার জীবনে অসুবিধে সৃষ্টি করার জন্য তন্ত্র। একটা জিনিস খেয়াল রাখবে, যারা ব্ল্যাক ম্যাজিক সাধনা এইসব করে, তাদের রোজগার অনেক বেশি হয়, কিন্তু লাস্টিং হয় না। এইটা এক প্রকার ট্র্যাপ, যে ট্র্যাপে যে লোকটা পড়াতে চাইছে সেও পড়ছে, যে করছে সেও পড়ছে। ধূলিসাৎ হবে, এটা 100% গ্যারান্টি। ফলে এরকম কোনো কাজে লিপ্ত হবে না যেখানে কিছু টাকার বিনিময়ে তুমি কারোর ক্ষতি সাধন করবে। আমি হোপফুল কি তোমরা কেউ সেরকম নয়, কিন্তু আমার ওয়ার্নিং দেওয়াটা একটা পার্ট, তোমাদের সাবধান করাটা একটা পার্ট। কি হয় আজকের দিনে, মানুষের এত জেলাসি, বারবার খিদে, হিংসা, ফেয়ার কম্পিটিশনে পেরে উঠছে না, কিন্তু তাই জন্যে ঘুরিয়ে তার ক্ষতি সাধন করে। যারা এই তন্ত্রের শিকার, যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার, তাদের যে কি দুর্বিষহ জীবনযাত্রা হয়েছে বা হতে পারে, এটা মানে চিন্তাও করে তুমি বার করতে পারবে না। স্বাস্থ্য, সম্পদ, সন্তান, সব জায়গায় মানে উদ্ধস্য, দোকান চলতো, দোকান শেষ, ব্যবসা শেষ, ভালো স্বাস্থ্যের অধিকারী, এরকম বহু বহু ঘটনা আছে, বহু বহু ঘটনা আছে। আর এই ধরনের ক্লায়েন্ট বা লোকজন তোমার কাছে আসবে, তা তোমাকে বুঝতে হবে কি কতটা পসিবিলিটি আছে তার উপরে তন্ত্র হওয়ার। বুঝতে পেরেছো? সবার উপরে তন্ত্র করা যায় না। তন্ত্র
প্রথমে মাইন্ডকে কাজে লাগায়। ব্ল্যাক ম্যাজিক প্রথমে মাইন্ডকে কাজে লাগায়, পরবর্তী সময় মাইন্ডটা তোমার বডিতে কাজ করে, অ্যান্ড ইট হ্যাপেন্স। তাই নিজেদের প্রোটেকশনের জন্য সর্বদাই তোমরা, যেহেতু 10খানা লোককে হ্যান্ডেল করবে, তুমি তো জানো না, তুমি তো জানো না কে এসে তোমার সামনে বসবে। তো নিজের প্রোটেকশন, নিজের মন্ত্রোচ্চারণ, নিজের সাধনাতে যেন কম না থাকে। নিজেকে আপগ্রেড করা, নিজেকে সবসময় শক্তিশালী রাখা, আর নিজের প্রোটেকশনে যেন কোনো কম না থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি চেম্বার খুলে বসেছো বলে সবাইকে তোমায় দেখতে হবে বা করতে হবে, এরকম নয়। অনেক সময় এরকম হতে পারে যে তোমার সামনের লোকটা তোমাকে ইরিটেশন লাগছে, তোমার তোমার ভেতর থেকে বলছে ডোন্ট ডু, করো না, করো না, খুব পোলাইটলি বলা, আমাকে দিয়ে হবে না, না বলাতে কোনো লজ্জা নেই, না বলাতে কোনো লজ্জা নেই। তৃতীয় জিনিস হচ্ছে, ডেফিনেটলি অর্থের বিনিময়ে ভালো করে না বুঝে কাউকে দুম করে হেল্প করবে না। কারণ খুব সম্ভাবনা থাকে এই ধরনের কাজ নিয়ে যারা আসে তারা তোমাকে মিথ্যে কথা বলছে, অসত্য কথা বলছে, সে নিজের দিকটাকে তোমাকে দেখাচ্ছে, অন্য দিকটা দেখাচ্ছে না, সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য। তো তুমি ওর কাজটা করে দাও এর জন্য। তাই এই ট্র্যাপে পড়ার আগে বা পড়ার ইয়ের সময় খুব ভালো করে চিন্তা ভাবনা করে তবেই এগোবে। একটা রং স্টেপ তোমাদের বহুদিনের সাধনা, তোমাদের বহুদিনের চেষ্টা, ইচ্ছা নষ্ট করে দিতে পারে। ইটস আ ভেরি ফ্র্যাজাইল প্লেস। এখন অনলাইনের যুগে ট্র্যাপ চারদিকে রয়েছে, এগুলো প্রত্যেকের সাবধান থাকবে। হঠাৎ দেখলে একজন অ্যাস্ট্রোলজার, তার প্রোফাইল ব্লক, তুমি তার প্রোফাইলে ঢুকতে পারছো না, অথচ সে অফার করছে আপনারা ডিটেলস পাঠান, আমি আপনাদের ফ্রিতে সলিউশন বলে দেবো। তোমরা নিশ্চয়ই বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল গ্রুপ ফলো করো, যেখানে ওপেনলি লোকটা তার নাম, ডেট অফ বার্থ, প্লেস, টাইম দিচ্ছে। তন্ত্রে এটাকে কিভাবে কাজে লাগানো যায় তোমাদের এখনো সেই বোধ বা মানে বুদ্ধি আসেনি। আমি কলকাতায় বসে, কলকাতায় বসে, যদিও এটা ভালো কাজ, জার্মানির কাজ করেছি, সাকসেস। কলকাতায় বসে আমি সাউদিতে কাজ করেছি, সাকসেস। তার সব থেকে বড় প্রমাণ তোমাদের মধ্যে রয়েছে তন্ময়। আমি এখানে বসে কাজ করেছি, মানে আমার কাছে পলিটিক্যাল বাউন্ডারি, ডিস্টেন্স কিছু ফারাক হয় না। সিমিলারলি যারা এর মধ্যে রয়েছে, যারা অসাধু উপায়তে এগোচ্ছে, যারা অসাধু উপায়তে এগোচ্ছে, তাদের কাছেও ফারাক হয় না। এইবার একটা জিনিস তোমরা কি করে বুঝবে, হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড that somebody has the possibility and probability to be affected by black magic or tantra.
How you will understand that? The first and foremost thing, একটা নক্ষত্র, এটা কিন্তু এরম ভাববে না কি সবাই যতজন জাতক জন্মেছে এই নক্ষত্রে তাদের উপরে এফেক্ট হবে। আদার্স কম্বিনেশনস আর দেয়ার, বাট পসিবিলিটি উইল বি হাই। শুক্রের নক্ষত্র ভরণী is a very fragile and very uh, destructive নক্ষত্র। খুব চট করে তন্ত্র এফেক্ট হয়ে যায়। যে কোনো রাহু নক্ষত্র, আদ্রা, স্পেশালি আদ্রা অ্যান্ড শতবিশা, খুব ডেঞ্জারলি তন্ত্র এফেক্ট হয়ে যায়। হ্যালো, 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 হ্যাঁ শুনতে পাচ্ছি। রাহুর তিনটে নক্ষত্র, আদ্রা, স্বাতি এবং শতবিশা, স্পেশালি আদ্রা আর শতবিশা, ডেঞ্জারাস নক্ষত্র অত্যন্ত। ফার্স্ট সিগনিফিকেটর, যার সূর্য খারাপ, তার তন্ত্রতে এফেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সূর্যের সাথে সূর্যের সাথে রাহু বসে আছে, কেতু বসে আছে, বা দৃষ্টি আছে, বা শনি বসে আছে, এই কেসগুলো ডেঞ্জারাস। সূর্য যদি স্ট্রং না থাকে, ওকে ট্র্যাপে রয়েছে। তোমরা বুঝতে পারছো তো? একটু সিরিয়াস জিনিস আলোচনা করছি। এরপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সূর্যের সঙ্গে শনি বসে আছে এবং শনি কম্বাস্টেড। শনি কম্বাস্টেড মানে শনি ঝলসে গেছে সূর্যের আলোয়, বা সূর্যের পাশের ঘরে শনি বসে আছে, শনি কম্বাস্টেড, কম ডিগ্রিতে রয়েছে সূর্যের সাথে। এইটা সব থেকে ডেঞ্জারাস জিনিস। তার শনি হচ্ছে জাজ, তুমি ধরে নিতে পারো ব্লাইন্ড জাজ তার জীবনে। তার প্রোটেকশনই নেই, তার কোনো
চার্টে কোনো প্রোটেকশনই নেই। শনি যদি কম্বাস্টেড থাকে, ক্লিয়ার। আরেকটা দিক দেখতে হবে, গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি 6 নম্বর ঘরে 6,000 থাকে, কার্স। তাকে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে, সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যদি বৃহস্পতি প্রপার না হয়। আরেকটা গ্রহ, সেটা হচ্ছে বুধ। বুধের সঙ্গে রাহু বা দৃষ্টি বা শনি বা কেতু ইজ অলসো ডেঞ্জারাস। এইসব জাতক জাতিকাদের তন্ত্রে এফেক্ট খুব তাড়াতাড়ি হয়, ক্লিয়ার। এইসব জাতক জাতিকাদের তন্ত্রের এফেক্ট খুব তাড়াতাড়ি হয়। যদি এরকম কোনো কম্বিনেশন তোমাদের চার্টে থাকে, তাহলে অলওয়েজ কিপ প্রপার প্রোটেকশন, অলওয়েজ কিপ প্রপার প্রোটেকশন। কারোর ওপর তন্ত্র এফেক্ট হয়েছে, বুঝবে কি করে? সর্বপ্রথম জিনিস হলো তার অরা বা চেহারা মধ্যে একটা কালচে ভাব এসে যাবে। সে যতই সাজুক, যতই থাকুক, তার মধ্যে একটা ডাউন সিনড্রোম কাজ করবে। স্পেশালি চোখের তলায় কালি পড়া, ক্লিয়ার। চুল উঠে যাওয়া, পজেসড হয়ে গেলে আরো ডেঞ্জারাস। গায়ে আঁচড়ের দাগ ফাগ হেনা টানা এসব হয়ে যায়। এই প্রত্যেকটা ক্ষেত্রে নখ কালো হয়ে যাবে, পায়ের পাতা ফেটে যাবে, খাবার ইচ্ছা চলে যাবে, সারাক্ষণ দরজা বন্ধ করে জানলা বন্ধ করে বসে থাকবে। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, তন্ত্র A to Z। ডেফিনেটলি ওইটা দেখো সবাই, ডেফিনেটলি দেখো, তোমরাও নিজেরাও উপকার পাবে। আমি অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল থেকে বলছি, ঠিক আছে? কি এইরকম জিনিস যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় দুমদাম চলে যাওয়া, যে কোনো জায়গায় জল খাওয়া, স্পেশালি বশীকরণের কাজে সাদা জিনিস সব থেকে বেশি ব্যবহার হয়, দুধ, ছানা, মিষ্টি, এইগুলো থেকে সেই জাতক জাতিকাকে বাধা দেওয়া বা প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা তোমাকে নিতে হবে। খুব সিভিয়ারলি তন্ত্রে এফেক্টেড, খুব সিভিয়ারলি তন্ত্রে এফেক্টেড মেয়েদের ক্ষেত্রে নমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো কাজ করে। কালো হাতিকের মালা ভীষণ ভালো কাজ করে। আরেকটা জিনিস যেটা কাজ করে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে কাজ করে, সেটা হচ্ছে একটা খুব রেয়ার রুদ্রাক্ষ পাওয়া যায়, এন্ড ইট ইজ ভেরি কস্টলি, বাট নাথিং ইজ কস্টলি দ্যান ইউর লাইফ, নাথিং ইজ কস্টলি দ্যান ইউর লাইফ। সেই রুদ্রাক্ষটার নাম হচ্ছে কামাখ্যা রুদ্রাক্ষ। মায়ের যোনি ওই রুদ্রাক্ষে এমবেডেড থাকে, যদি অরিজিনাল পাওয়া যায়। খুব রেয়ার, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। তো ওই রুদ্রাক্ষ ধারণ করলেও তন্ত্রের এফেক্ট থেকে একটা মানুষ বেঁচে থাকতে পারে। এবং
ছেলেদের ক্ষেত্রে এই কম্বিনেশনটা জেনে রাখো, দুটো তিনমুখী রুদ্রাক্ষ এবং 11 মুখী রুদ্রাক্ষ। মেয়েদের ক্ষেত্রে 9মুখী রুদ্রাক্ষ। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে যদি জনি রুদ্রাক্ষ পাওয়া যায়, এইগুলো সাংঘাতিক তন্ত্র থেকে প্রোটেকশন দেয়। এবার স্যার একটা প্রশ্ন স্যার স্যার ছেলেদের ক্ষেত্রে আপনি যেটা বললেন ওটা আরেকবার একটু বলবেন? দুটো তিনমুখী রুদ্রাক্ষ, একটা 11মুখী রুদ্রাক্ষ। ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো, আমরা সবাই নতুন নতুন ফিল্ডে আসছি, তো কিউরিওসিটি অনেক থাকে, কিউরিওসিটি অনেক থাকে। এখন আমি এমন বহু ইউটিউবারকে জানি যারা অ্যাস্ট্রোলজি কিছুই জানে না, দু চারটে পয়েন্ট তুলে বলে ভাইরাল করছে। অদ্ভুত সাজেশন, এই কর্ণ পিশাচিনীর সাধনা করো। কর্ণ পিশাচিনী, পিশাচিনী সাধনা, পিশাচ সিদ্ধ, এইসব সাধনাগুলো না ইজি হয়। তোমার মনে করো কারোর চাটে এই কম্বিনেশন রয়েছে, সে সাধনা শুরু করলো, সে কিন্তু বরবাদ হয়ে যাবে। তাই উল্টো পাল্টা সোর্স থেকে তুলে এখানে আমি 5 6 7 লিখে দিলাম, এখানে আমি এই করে দিলাম, এখানে ওই করে দিলাম, এইগুলো থেকে নিজেরাও বিরত থাকবে। কেউ যদি করছে, আগে বলো এসব খুলে ফেলো। আমি কত ক্লায়েন্টের হাতের আংটি খুলিয়েছি, আমার মানে দেওয়ার থেকে বেশি খুলিয়েছি, দেওয়ার থেকে বেশি খুলিয়েছি আমি। ঠিক আছে। এবার কিছু কিছু লোকজন থাকে এরকম, অ্যাস্ট্রোলজারের কাছে ভিজিট করাটা শখে পরিণত হয়েছে। মাসকাবাড়ি বাজারের মতন অ্যাস্ট্রোলজারের কাছে, যে বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ঘুরছে। 100% একটা গ্যারান্টি নিয়ে জিনিস জানবে, কেতু খারাপ হয়ে যাবে, কেতু খারাপ হয়ে যাবে। টু মাচ inquisitiveness towards your future will ruin your ketu, will enhance anxiety, depression, and stress. Don't do. Don't do. Clear? না কাউকে করতে দেবে। তোমার কাছে যদি কেউ আসছে, জানবে যা করে এসছে সেটা করে যাবে, প্লাস তোমার কথা শুনবে, তোমার রেজাল্ট আসবে না। তাই আগে যেটা করা সেটা বন্ধ করতে হবে। খুব রিসেন্ট একটা ঘটনা তোমাদের বলি। ওর কিছুটা কাজ আমার সাথে পিয়ালিও করেছে। এক ভদ্রমহিলা আমার কাছে আসে। ভদ্রমহিলা লাস্ট 18 19 বছর ধরে সাফারিংস এর মধ্যে রয়েছে। বহু তান্ত্রিক, বহু লোকের কাছে গিয়ে পয়সা জলের মতন ব্যয় করেছে। তার পয়সা মানে লাখ লাখ, এরম না মানে 5,000 10,000 6,000 টাকা না, লক্ষ লক্ষ টাকা নয় ছয় করেছে, চিটিং চিটিং হয়েছে, সবকিছু হয়েছে। পরে আমার কাছে আসে। আমি কাজ করতে শুরু করি।
রেজাল্ট একটার পর একটা আসতে শুরু করে। খুব মন দিয়ে শুনুন। রেজাল্ট একটার পর একটা আসতে শুরু করে। আমি, আমার সঙ্গে যারা হ্যান্ডস আছে, যেমন পিয়ালি আছে, পিয়ালিকে দিয়েও বেশ কিছু কাজ করাই, ও করে, খুব সুন্দর রেজাল্ট আসে। এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন, এভরি এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন। ও দেখো তো। সাডেনলি, এবং আমি ওদের বলে দিই কি, আপনি যে কাজটা আমাকে দিচ্ছেন, আই নিড 2 years টু গিভ ইউ দ্য রেজাল্ট। এবং এমন রেজাল্ট আসে, ও আমাকে যেটা পেমেন্ট করে তার থেকে বেশি ও লাভ করে ফেলেছে অলরেডি। এবার যে ভদ্রমহিলার কথা বলছি, যখন প্রথম আমার কাছে এসেছিল আমার গড়িয়াহাট চেম্বারে, তাকে বান মেরে বশীকরণ করে এমন হাল করে দিয়েছে, মানে নেতা হয়ে গেছে, নেতা। বুঝতে পেরেছো? মানে একটা চলন্ত লাশ। প্রথম 1 মাস তো তাকে শুধু আমার চাঙ্গা করতে লাগে। চলন্ত লাশ, মানে কিছু নেই। এবং তার মধ্যে কনফিডেন্স আনানো, তেজ আনানো, বিভিন্নভাবে প্রোটেক্টিভ রাখা করতে আরম্ভ করে। এবার একটার পর একটা রেজাল্ট আসতে শুরু করেছে, আমি কাজ করে যাচ্ছি, অন্যরাও কাজ করছে, তাদের কাছেও রেজাল্ট আসছে। কিন্তু আমার কথা, গাইডেন্স, ভদ্রমহিলা শুনে শুনে কাজ করছিল। এবার যে মুহূর্তে কাজের রেজাল্ট আসতে শুরু করলো, ওর ওই চিন্তার ক্লগনেসটা চলে গেল। ও টোপকে আমাকে না জানিয়ে এমন একটা লোকের কাছে গেল, যে নেগেটিভ কাজ করে, ফেক কাজ করে। এবং সেও দেখলো কি, আরে বাপরে, ছবি ঘোষ এত টাকা কামিয়ে নিয়ে নেবে। নিজেদের মধ্যে যোগাযোগ করে, তাহলে আমি নাই, পুরো পুরো কাজটাকে জলাঞ্জলি করে দিল। পুরো কাজটাকে জলাঞ্জলি করে দিল এই একটা কারণে। কারণ ও কাজ করে শ্মশানে, আমি কাজ করি মায়ের মন্দিরে। একটা তো কমন সেন্স, একটা তো কমন সেন্স। শ্মশানে কোনো শুভ কাজ কি করা যায়? আজকে বিশাখা বললো আমাকে শ্রী বৃদ্ধির কাজ করতে হবে, আমার পরিবারের যাতে বৃদ্ধি হয়। এই কাজটা মন্দিরে করা যায় না শ্মশানে করা যায়? যেখানে দেবীর অবস্থান সেখানে করা যায়। তুমি যদি শ্মশানে করো, সেই কাজটা কি অরিজিনাল হলো? বিষ বিশ্ব ক্ষয় করে। তো এইরকম এক্সাম্পল, আমি তখন হচ্ছে এই ঘটনাটা আমি ডিসকাস করছি, কি এরকম তো হওয়ার কথা না, রেজাল্ট এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? আমার তো হিসাব বলে এই রেজাল্ট আসবে, তো রেজাল্ট এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? কিছু তো গন্ডগোল হচ্ছে, কিছু তো গন্ডগোল হচ্ছে। ঠিক ধরা পড়লো, ঠিক ধরা পড়লো। ও আমাকে প্যারালাল কাজ করিয়ে যখন রেজাল্ট পাচ্ছে, এরকম, দেখো ভাগ্যে না থাকলে যে এটা হয়। তুমি তো রেজাল্ট পাচ্ছ, তুমি যে যে জিনিসগুলো বলছো পর 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 হচ্ছে, তুমি আরেকটা ডাক্তারের কাছে যাবে কেন? রেজাল্ট যদি না আসতো তুমি যেতে পারতে, বা তাকে চার্জ করতে পারতে। তুমি যখন রেজাল্ট পাচ্ছ, তুমি আরেকটা ডাক্তারের কাছে কেন যাবে? এবার সে যে কাজটা করলো,
একটা খুব উঁচু পজিশন থেকে ছিটকে নেমে গেল। ঠিক আমি যতটা উঠিয়েছিলাম, পড়লো তো মুখ থুবড়ে এমন পড়লো, তার থেকে মানে যে পজিশন থেকে ওকে তুলেছিলাম তার থেকেও নিচে চলে গেল। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের সাথে মিথ্যেবাদী মানে যে ব্যাপারটা, মানে পুরো মিথ্যে চালিত চালিত করেছিল। এই জিনিসটা খুব খারাপ লেগেছে, মানে ইগনোর করে মিথ্যে বলে ব্যাপারটাকে খুব এবার ব্যাপারটা হচ্ছে, মানে। লোকে যখন ভুল কাজ করছে তোমার, সেটাই সেই ক্ষেত্রে যখন ভুল কাজ করছে, সে তো নিজেকে স্যাটিসফাই করার জন্য বা নিজেকে ঠিক কাজ করছে এটা প্রমাণ করার জন্য আরেকজনকে মিথ্যেবাদী করবে, কিন্তু সামনে দাঁড়াতে পারলো না, তার ধরা পড়ে গেল। কিন্তু ও তো রেজাল্ট পাচ্ছিল না, সেটা তো স্বীকার করাও দরকার ছিল না এই জিনিসটা, যে আমি এই জায়গা থেকে রিকভার করে উঠেছি। যেই অবস্থায় আমরা ওকে দেখেছি, মরা কাঠও মনে হয় ওর থেকে সুন্দর হয়। এগুলো কি করা যাবে? দিস ইজ নট আওয়ার, দিস ইজ নট মাই। প্রচন্ড খেটেছি, প্রচন্ড খেটেছি, প্রচন্ড মানে প্রচন্ড খেটেছি আমরা। আমি যদি তোমাদের সকালের সঙ্গে শেয়ার করছি, নিশ্চয়ই কারণ আছে বলে করছি। আমরা প্রচন্ড খেটেছি, প্রচন্ড খেটে যখন দেখলাম ও নোংরা, আমি একটা ট্রেন্ডে চলছি, হোয়াইট ট্রেন্ডে চলছি, আমি দেখলাম ও নোংরামি তা পছন্দ করছে বেশি। এবং ওর কোনো কাজ হয়নি ওটাতে, জবে থেকে করছে। আমি আমি বলছি কি ব্যাপার হলো, আমার কাজগুলো এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে না, কাল পর্যন্ত ঠিক ছিল এখন এরকম হচ্ছে কেন? তারপর বেরোলো। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। তো তার তো ভাগ্যে থাকতে হবে, আমি চাইলে তো হবে না, মাকেও চাইতে হবে, ভৈরবকেও চাইতে হবে, তাহলে গিয়ে হবে, তাহলে গিয়ে হবে। ঠিক আছে? তো এই ইনসিডেন্টটা নতুন নয়, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে হবে, প্রত্যেকের ক্ষেত্রে হবে। কাজ হয়ে যাওয়ার পরে স্বীকার করবে না, কাজ হয়ে যাওয়ার পরে মান্যতা দেবে না, কাজ হয়ে যাওয়ার পরে রেকগনিশন দেবে না। দেখো, যারা সঠিক বা সত্যি ভালো কাজ করতে চায়, অর্থ তো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, নাহলে সংসার চলবে কি করে, খাবো কি? কিন্তু অর্থের থেকেও ইম্পর্টেন্ট হয়, আমাকে একজন ক্লায়েন্ট 1 লাখ টাকা পেমেন্ট করছে, তার থেকেও আমার কিন্তু ভালো লাগে সে গুগলে যখন একটা রিভিউ দিচ্ছে, একটা রিভিউ যখন দিচ্ছে গুগলে, কি আমার তখন মনে হয়, একটা গর্ববোধ হয়, মায়ের কৃপা, ভৈরবের, কি আমি অন্তত ওইটুকুন করতে পেরেছি। তো ক্লায়েন্ট মানেই একটা জিনিস মাথায় রাখবে, সিম্প্যাথিতে জড়াবেন, নইলে কষ্ট হবে। কারণ সিম্প্যাথেটিক হলে, এই জন্য যত বড়ই সার্জন হোক না কেন, অনেক ক্ষেত্রে নিজের বাড়ির লোকের ওপরে, নিজের স্ত্রী সন্তানের ওপরে সার্জারি করতে পারে, কারণ ওখানে সিম্প্যাথেটিক একখানা গ্রাউন্ড
চলে আসে কি বাই চান্স আমার হাত দিয়ে কিছু হয়ে গেল, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারি না। তো তোমরাও যখন চার্ট দেখবে বা কোনো ক্লায়েন্টকে ডিল করবে, একটা জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো সিম্প্যাথির জায়গা রাখবে না, এমপ্যাথি রাখ, এমপ্যাথি রাখ। তার কষ্টটা বুঝতে পারছো, চেষ্টা করো, ওভারকাম করবে। পিয়ালি এত ভালো কাজ করে, ও যতদিন কাজ করছে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ও এতটা ইমোশনাল মেয়ে, ওর দিনে আমাকে একবার দুবার যখনই ফোন করে, একবার এটা কি হলো স্যার, আরে কি হলো, যা হলো হলো, ঠিক আছে, আমি তো ওই বিধাতা নই। তো তখন কি খারাপ লাগে, ইট ইজ ডেফিনেটলি খারাপ লাগে, কারণ আমি শেষটা দেখতে পাই, শেষটা আমার যেটা আমি দেখেছিলাম, টার্গেট করেছিলাম, এগোচ্ছিলাম, আমার মধ্যিখানে রাস্তাটা ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল, কি করা যাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এমপ্যাথেটিক হবে না, নাম্বার ওয়ান। 2 নম্বর জিনিস হচ্ছে কি বলতো, কিছু কিছু লোক থাকবে, তোমাদের জীবনেও আছে, যখন অ্যাস্ট্রোলজি শেখনি তখনও দেখেছো, এখনো দেখবে, যাদের একটা গোত্রে ফেলতে পারবে, নাম হচ্ছে এনার্জি সাকার। অ্যাভয়েড দোজ পিপল, কঠিন, অ্যাভয়েড দোজ পিপল, নইলে তোমার ফ্রুটফুল টাইম, ক্রিয়েটিভ টাইম, প্লেজার টাইম ও খেয়ে নেবে। ফোন করবে 1 ঘন্টা ধরে, বাজে বকে যাবে, তোমার 1 ঘন্টা ঘুমোতে পারতে, 1 ঘন্টা বই পড়তে পারতে, 1 ঘন্টা ঘুরে আসতে পারতে, সেটা হলো না। তোমাকে তোমাকে হ্যাং আপ করে দেবে, একদম মাথা হ্যাং। ঠিক আছে, এবার তুমি যখন তাকে রেমেডিয়াল বলছো, সাজেশন বলছো, করবে না। এরকম ঘটনাও ঘটেছে, একটি মেয়ে কল্যাণীতে থাকে, কল্যাণী, আমি এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেগুলো আমি থেকে শিখেছি। তাই তোমরা না থাকো, আগে থেকে সচেতন হয়ে যাও, এটাও তো আমার একটা কাজের মধ্যে পড়ে। তোমরা আস্তে আস্তে ক্লায়েন্ট ডিল করছো, একদিন কনসালটেশন করলো, ওকে আমি বললাম এই রেমেডি করো, বিশেষ রেমেডি বলিনি, পান্না করো, হয়ে যাবে কাজটা, এটা পান্না করো, কাজ হয়ে যাবে। তারপর অন্তত 5 বার আমাকে ফোন করেছে, 1 ঘন্টা করে, কারণ আমাকে ফোন করে 50 বার ফোন করে তো সলিউশন হবে না, আমি যেটা বলছি সেটা করলে সলিউশন। আমি তো ওষুধ দিয়ে দিয়েছি, তুমি যেটা বলতে চাইছো সেটা তো আমার শোনা জিনিস, আমি তো ওষুধ দিয়ে দিয়েছি, এবার ওষুধটা তোমাকে খেতে হবে, ব্যবহার করতে হবে, তবে তো রেজাল্ট পাবে। কিরকম পাকা, আমি ওকে বলে দিলাম অমুক জায়গায় চলে যাও, ওখানে গেলে ও দামি পান্না নিতে চায়, জিএসআই সার্টিফাইড পান্না তুমি পাবে, একটা ভালো পান্না নিয়ে নাও। আর যে জায়গাটা বলে দিয়েছিলাম, আমি ওসব স্টোন ফোন বেচি না, কিন্তু আমি বলে দিল, তাবিজ কবচ পর্যন্ত ঠিক আছে, লোকে তো রেডিমেড কিনতে পাবে না, যেটা আমার হাতের থাকে আমি, ও স্টোন ফোন জীবনে আমি কাউকে কোনোদিন বেচিনি। তো বলে দিলাম, এবার বলার পরে পাকা ইয়ে করলো কি, লোকাল একটা কারোর থেকে ওর চেনা পরিচিত কিনলো, মালটা ফাটা,
খাটা কেনার পরে, ঠকার পরে আমাকে ফোন করছে, আবার ফোন করছে। আমি আমার, তুমি দয়া করে আমাকে ফোন করুন, কারণ তুমি সেই শ্রেণীর মধ্যে পড়ো যারা, তাদের খারাপ ভাষায় বলতে গেলে জ্ঞান পাপী বলে। তোমার সব জ্ঞান আছে, তো তুমি আমাকে, আমার জ্ঞানের কি দরকার? তোমাকে আমি বলে দিলাম, তোমাকে আমি ইয়ে করে দিলাম, আমি তোমাকে সবভাবে গাইড করে দিলাম, যেখানে আমার চানা কমিশন নেই। আমি যেখানে গাইড করলাম, 1 লাখ টাকা স্টোন কিনে তুমি যদি 4 বছর বাদে বিক্রি করতে চাও, 25% কেটে তোমাকে 75,000 টাকা ফেরত দেবে। রিটেন থাকে, ওটা সার্টিফাইড। আর তুমি গিয়ে কিনে আনলে একটা 1 লাখ টাকা দিয়ে ফাটা স্টোন, কে তোমায় ঠকিয়েছে এখন এই 1 ঘন্টা ধরে আমি এই গল্প শুনবো? ইট ইজ নট মাই ওয়ার্ক। কে বললাম, বুঝেছো তো? ইট ইজ নট মাই ওয়ার্ক। বলার মধ্যে সেই পার্সোনালিটি আনতে হবে। আজকে তোমাদের সঙ্গে এত ক্লাস করেছি, তোমাদের সঙ্গে আমি চ্যাট করি, গল্প করি, এই করি সেই করি, দিস ইজ আ ডিফারেন্ট গ্রুপ অল টুগেদার। ঠিক আছে, এটা তো একটা গুরু শিষ্য শিষ্যার সম্পর্ক। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমাকে ফোন করতে না, অনেক ক্লায়েন্টের 10 বার চিন্তা করে তবে আমাকে ফোন করে, এবং স্বীকার করে আপনাকে ফোন করতে আমার ভয় লাগে। ভয়টা থাকা ভালো। ইজিলি নইলে অ্যাভেলেবেল হয়ে গেলে, ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেলে তোমার কিন্তু ভ্যালু থাকবে না। এটা প্রফেশনালি তোমাদের বলছি। যদি তুমি রোজ বাজার করতে গিয়ে অমিতাভ বচ্চনকে দেখো, তুমি পয়সা দিয়ে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যাবে না। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? আরেকটা জিনিস হবে তোমাদের সাথে, যারা যারা এগোবে, পুরনো বন্ধু, পুরনো রিলেটিভ, পুরনো চেনা পরিচিত ধীরে ধীরে ছুটতে থাকবে। এইটা মেনে নাও, যত পড়ে যাবে একা যাবে। উন্নতি যত করবে তুমি একা হবে। আমি যখন প্রথম দিকে অ্যাস্ট্রোলজি করি, সব থেকে আওয়াজ খেয়েছি আমার স্কুলের বন্ধুদের থেকে, আমার ক্লাবের বন্ধুদের থেকে, আর আমার রিলেটিভদের থেকে। এমনও কথা শুনতে হয়েছে, বা তো বেচুবাবু হয়ে গেলি রে, কটা কথা বেচবু, মানে অপমানজনক কথা। আমি আমার কাজ করে গেছি, কারণ আমি কনফিডেন্ট আমি কি করছি, আমি জানি। আমি জানি আমি পড়াশোনা করেছি, আমি খেটেছি, আমি সাধনা করেছি, আমি ভালোবাসি এই সাবজেক্টে, আমার প্রেম এই সাবজেক্টে। তা আমি তো জানি আমি কি করেছি। আমি কৈফিয়ত দিয়ে, কৈফিয়ত দেওয়ার তো আমার প্যারামিটার্স এর মধ্যে পড়ে না। যখন ধীরে ধীরে দেখছে না ফেসবুকে এত হাজার ফলোয়ার, একটা কমেন্টে এত লাইক পড়ে, একটা এই গুগল রিভিউ আসছে, ওই আসছে, সেই আসছে, সৌভিককে পাওয়া যায় না, তখন হয়ে গেলাম শাস্ত্রীজি, তখন হয়ে গেলাম গুরুজি। ঠিক আছে, আমাকে আমার ক্লাবে মুস্কান রাজু বলে ডাকতো। খুব প্রাইভেট কথা আমি শেয়ার করছি। মুস্কান রাজু বলে ডাকতো, কারণ আমার ডাক নাম রাজু, আমার দোকানের নাম মুস্কান, এই দুটো কম্বাইন্ড হয়ে মুস্কান রাজু। এখনো বাচ্চাগুলো আমাকে মুস্কান আঙ্কেল বলে ডাকে। এখন সেই লোকগুলো আমাকে শাস্ত্রীজি বলে ডাকে।
আমি কিন্তু একজনকেও বলিনি আমাকে এসে দেখা, একবার এসে দেখে যা, আমি কতটা জানি, কাউকে কিচ্ছু বলি। এখন তারাই একটু সময় পাওয়া যাবে, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো। এখানে আমি নাম করবো না, একজন আছে। আমি 3 বছর আগে এমনি বলেছিলাম ঠিক করে চল, তাহলে একবার আমার কাছে আসিস, আমি দেখে দেবো। তার আসতে আমার কাছে 3 বছর সময় লেগেছে। 3 বছর আগে এলে হয়তো আমি গাইড করতে পারতাম, অতটাও সাফারিং এর মধ্যে দিয়ে যেত না। এর বেশি কি করতে পারবো, আমার তো কিছু, এর বেশি তো ক্ষমতা নেই, করতেও পারবো না। এই জায়গাটাকে খুব ইম্পর্টেন্ট। তোমাদের যত পেছনে টানার লোক, তুমি ভেবো না পাবলিক করবে, তোমার নিজেদের লোক করবে। এবং চরিত্র এবং রূপ আসল জিনিস, আসল এসেন্স, মানে ফলের ভেতরে নারকোলটা কতটা আছে, জলটাই বা কতটা আছে, এটা তুমি ধরে ফেলবে। আর এই ধরা পড়ার ভয়টাতেই তোমাকে নিচে নামাবার চেষ্টা করবে। দিস ইজ আ ক্র্যাপ সোসাইটি, দিস ইজ আ ক্র্যাপ সোসাইটি। এই ধরা পড়ার ভয়টাতেই তোমার কিন্তু প্রধান বিরোধিতার কারণ। কি, আগে এত ফাটিয়েছি, এখন তো ধরা পড়ে যাচ্ছে, বিরোধিতার কারণ। দুই, এটা খুব প্রফেশনাল অ্যান্ড খুব কনফিডেন্সিয়াল একটা প্রফেশন। স্বামী স্ত্রী এসছে, আমার সামনেই 5বার আই লাভ ইউ বলে দিল, এ ওকে ও ওকে। তারপর আলাদা করে স্বামী এসে স্ত্রীর নামে এত কথা বলছে, স্ত্রী এসে স্বামীর নামে এত কথা বলছে, বলে একদম চালে না, মার ধর, ফিজিক্যাল অ্যাবিউজ। আজ পর্যন্ত ওর স্বামী জানে না ওর স্ত্রী আমার কাছে এসছে, ওর স্ত্রী জানে না স্বামী আমার কাছে এসছে। এইটাও মেনটেন করতে হবে, এটাও মেনটেন করতে হবে, কারণ তোমার কাছে যে যে রূপেই আসুক না কেন, তুমি এমন এমন জিনিস শুনবে, জানবে, বা তুমি বলবে, যেগুলো হয়তো কারোর সাথে আলোচনা করে। তো এর, তোমাকে সম্মান করার কারণটাই তার এই মর্যাদাটা তোমাকে রেখেছো বলে। এবং বায়াসড হবে না, ধরে নেবে না এ খারাপ, ধরে নেবে না এ ভালো। বায়াসড হয়ে গেলে মুশকিল। তোমার সামনে যে এসেই বসুক না, তুমি ফেলুমিত্তিরের মতন বা ব্যোমকেশ বক্সীর মতন বা শার্লক হোমসের মতন সবসময় সন্দেহ করবে তুমি খারাপ। নাও ইউ প্রুভ ইট, তুমি প্রমাণ করো তুমি ভালো। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। তোমার সামনে যে রূপেই এসে বসুক না কেন, তুমি তুমি কোন রকম ওপিনিয়ন নিয়ে বসবে না। কারণ কোন মানুষ, হিউম্যান সাইকোলজি, নিজেকে খারাপ প্রমাণ করতে চায়? যে ব্যাংক রবারি করেছে, ডাকাতি করেছে, লক্ষণ করেছে, রাহাজানি করেছে, রেপিস্টের মতন নোংরা লোক, সেও একটা যুক্তি দেবে কি না আমি এটা করেছি কারণে করেছি, আমার এটা যুক্তি আছে, করে তো।
শুধু মাথা মোটাটা বলবেন আমি যা যা করেছি বেশ করেছি, তারপরে বলে না আমি কিছু করি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিং প্রফেশনালি when you are handling। একটু খরচা করো, নিজের ট্যাগ করো, নিজের ভিজিটিং কার্ড করো, নিজেকে অ্যাস্ট্রোলজার হিসাবে চিন্তা না করলে লোক কি করে জানবে তুমি অ্যাস্ট্রোলজার? তুমি শিখেছো কি করে জানো? হাউ ক্যান সামওয়ান নো? ঠিক আছে, কারণ আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যতই পাবলিসিটি করো, অ্যাডভার্টাইজমেন্ট করো, যা ইচ্ছা করো, অ্যাস্ট্রোলজি কিন্তু চলে মাউথ টু মাউথ পাবলিসিটিতে। আমি তিতাসকে দেখে তিতাস উপকৃত, তিতাস তার এক রিলেটিভকে পাঠায়, এইভাবে চলে। এই ক্লায়েন্ট বেসটা তৈরি হয় এইভাবে। ঠিক আছে, ফলে মিষ্টি করে সময় দাও, অসুবিধা নেই, অসুবিধা নেই। নিজের আইডেন্টিটিটাকে তৈরি করো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার। তুমি ফেসবুকে ছবি দিচ্ছ, গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলছো, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এস্টাবলিশ করার চেষ্টা করছো। সকালে এটা দিলে, সন্ধ্যেবেলা তুমি পার্টি করছো, পুতুম নাচছো, ড্রিঙ্ক করছো, এটাও শেয়ার করবে। কোথাও কন্ট্রাস্ট হয়ে গেল না? যে লাইনে যাবে সেই লাইনে কন্ট্রাস্ট রাখলে হবে না। কারণ তোমাকে পারসেপশন তৈরি করাতে হবে, তোমাকে পারসেপশন তৈরি করাতে হবে। সত্যি কথা বলতে, অনেস্টলি আমি বলছি, সেটা হচ্ছে বুদ্ধিটা আমার চিরকালই ছোটবেলা থেকে বেশি। ট্রেডিং এর লোক ছিল, মার্কেটিং এর লোক ছিল, মার্কেটিং এ এমবিএ করেছি, স্ট্র্যাটেজিক মার্কেটিং এ এমবিএ করেছি। তো বুদ্ধি নিয়ে চাপ নেই, মানে এটা আমি জানি আমার আছে। এটা আমি খুব ছোট বয়সে বুঝে গেছিলাম, যদি আমার কিছু থাকে এটাই আছে, আর বাকি কিছু নেই। আমার মতন লেজি দুটো পাবে না, আমার মতন লেট লতিফ দুটো পাবে না, আমার মতন ল্যাথ খোর দুটো পাবে না। ঠিক আছে, কিন্তু কাজের সময় আমি serious। কালকে আমি 5টায় বসেছি, 11:30টায় উঠেছি, দুজনকে ফেরত পাঠিয়েছি, দেখার মানে সুযোগ নেই, সময়। কিন্তু যখন কাজটা করেছি সিরিয়াসলি করেছি, কাজ যখন করছি সিরিয়াসলি করছি। অল্প কাজ করো, স্মার্ট ওয়ার্ক করো। হ্যাঁ, বুদ্ধিটা নিয়ে যেটা বলছিলাম, কথা আমি ছোট বয়স থেকে খুব ভালো বলতে পারি, বুদ্ধি আমার আছে, এ দুটো তো গুণ দরকার, এ দুটো তো গুণ দরকার। তো তারপর দেখতে আরম্ভ করলাম, লোকে আসছে, শ্রদ্ধা করছে, পায়ে হাত দিয়ে নমস্কার করছে, এ বলছে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, ও বলছে আপনি না থাকলে আমি ফেঁসে যেতাম। এরকম জিনিসপত্র আসতে শুরু করছে। তখন ভেতর থেকে না একটা চেঞ্জ এলো, কি মানুষ যদি আমার উপরে এই এক্সপেকটেশন করে, তাহলে আমাকে আরো উন্নত হতে হবে, আমাকে আরো ভালো সেবক হতে হবে। এবং
সেটা কিভাবে হবে? সেটা একমাত্র অ্যাপার্ট ফ্রম মাই স্টাডিজ, অ্যাপার্ট ফ্রম মাই নলেজ, তার উপরে সমর্পণ করে নিজেকে সমর্পিত করবে। তাহলে কি হবে? সে, তার শক্তি যদি আমার মধ্যে থেকে প্রবাহিত হয়, তাহলে আমার মুখ থেকে তিনি বলবেন, আমি মিডিয়া হয়ে যাব, একটা মিডিয়াম হয়ে থাকবো। এই শক্তির প্রবাহটা যত তাড়াতাড়ি তোমরা বুঝবে, তত তাড়াতাড়ি তোমরা জীবনে অ্যাপ্লাই করবে। জানবে তোমরা শুধু ওপরেই যাবে। আমি আবার বলছি, অর্থ এই প্রফেশনে এমনি আসে, সেকেন্ড চয়েস। কাজটার দিকে মন দাও, নিজেকে এস্টাবলিশ করার পেছনে মন দাও, নিজেকে উন্নত করার পেছনে মন দাও। রোজগার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, রোজগার নিয়ে চিন্তা করতে হবে না, এটা আমার গ্যারেন্টি। অলৌকিক মিরাকেল হয়, মিরাকেল হয়, কিন্তু ম্যাজিক হয়। অ্যাস্ট্রোলজি ম্যাজিক নয়, ক্যালকুলেশন। অ্যাস্ট্রোলজি করতে করতে মিরাকেল অনেক দেখবে। একটা মিরাকেলের কথা বলি, আমার জীবনে ঘটেছে। অনেকেই জানো, যারা আমার সঙ্গে পূর্ব পরিচিত। আমি যখন এই নতুন চেম্বারটা করছি, এটা করতে আমার প্রায় 1 বছরের একটা প্ল্যানিং, ধীরে 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 করা, অনেক অনেক আর কি ঝামেলা সাপেক্ষ জিনিস ছিল। ঘরটাকে রিনোভেট করা, সেটাকে মানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা, চেম্বার করা, অনেক টাকা ব্যাপারও ছিল, এবং তার থেকেও বড় কথা ছিল অনেক হ্যাপা ছিল। পুরোনো বাড়ি, উত্তর কলকাতায়, একটা দেওয়ালে ছেনি মারলে দেওয়াল খসে পড়ে যায়। কিন্তু চেম্বার যখন আমি প্রথম থেকে করছি, তখন আমার ভীষণ ইচ্ছা ছিল মা তারার একটা মূর্তি মানে প্রতিষ্ঠিত করবো, একটু হোম যজ্ঞ করবো। আমি একটু হোম পাগলা লোক, আমি একটু হোম পাগলা লোক, আমার ভালো লাগে হোম টোম করতে। ঠিক আছে, আমি আমার অন্য কিছু না ভালো লাগলে আমাকে সারা, তুমি প্রত্যেকদিন একটা করে হোম দাও, আমি আমি মানে সবকিছু ছেড়ে হোম করবো। ঠিক আছে, আমি শুধু সারা মাস এরকম করে হাঁ করে বসে থাকি চাতক পাখির মতো, কে আসবে বলবে তারাপীঠে হোম করবো। এতটা, তারপরে এই শখের জন্য ওটা 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 ইচ্ছা কি, চলো অমাবস্যা অমাবস্যা হোম করবো। ঠিক আছে, এবার কি হোম করি না করি আমি জানি না, যারা জানে, দেখেছে তারা বলতে পারবে। বিশাখা দেখেছে, পিয়ালি তো থাকেই আমার সাথে। ঠিক আছে, বিশাখা ভালো লাগে হোম করা, হোমটা? হ্যাঁ, খুব ভালো হয় হোমটা। মানে ওখানে আমি তো অনেকবারই গেছি অমাবস্যাতে। মানে প্রচন্ড হাই এনার্জি থাকে, সেটা ফিল করা যায় বসে। ফিল করা যায়, মান আছে। প্রচন্ড হাই এনার্জি থাকে, মানে একদম মানে অ্যাক্টিভ থাকে, বোঝা যায়। এবং মান আছে। অনেক উন্নতি হয় পার্সোনালি। মানে আমি নিজের ক্ষেত্রে, তুমি জানো কিছু ঘটনা। এবার মায়ের গল্পতে আসি। দেখো, ফেক জায়গায় মজা হয় না, ফেক জায়গায় কোনোদিনই মজা হয় না। ঠিক আছে, তো হোম তো কত কত জায়গায়, কাঠ ঘি পুড়িয়ে হোম, হোম না, মায়ের আহ্বান হচ্ছে। কোনো নিয়মটা বড় কথা না, মা তোমার যে নিয়মেই আসো, একটা অদ্ভুত জিনিস দেখবে, যারা সত্যিকারের উম সিদ্ধ পুরুষ, বামদেব, রামকৃষ্ণ দেব, রামপ্রসাদ,
এরা প্রত্যেকে না সমালোচিত হয়েছিল পুজোর পদ্ধতি নিয়ে, কিন্তু যারা সমালোচনা করেছে তারা মৃন্ময়ী মূর্তিকে মৃন্ময়ী মূর্তিই দেখেছে, চিন্ময়ী কোনোদিন হয়নি। মা এসে কথা বলতেন, শক্তি এসে কথা বলতেন। এবার আমার খুব ইচ্ছা মাকে বসাবো। 1 বছর, যেমন যেমন এই ঘরে কাজ করছি, 1 বছর ধরে আমি বিবিধ জায়গায় খবর লাগাচ্ছি। জয়পুর, জয়পুরে করেছি, উড়িষ্যা করেছি, যেখানে যেখানে পাওয়া যায়, তারাপীঠেও করেছি, নবদ্বীপে করেছি। মূর্তি পছন্দ হচ্ছে, আর পাঠাচ্ছে, ছবি টবি পাঠাচ্ছে। কিনা এটা না খাটখোট কাটার এবার আর কি, মানে একটা মা মূর্তি হবে একটু ঢোলা ঢোলা, দেখলে মায়া আসবে, মমতা আসবে। এবার তারা, মা তারাকে বসানো চ্যাংড়ামি না, মানে সবাই বারণ করছে তারা মাকে বসিও না, তারা মাকে বসিও না, সব খেয়ে নেবে। বললাম, না, আমি মাকেই বসাবো, এবং মাকে আমি একদম মহালক্ষ্মী রূপে বসাবো, মহালক্ষ্মী রূপেই মাকে বসাবো। কেউ আমাকে ওটা, মানে ওটা আমি ফিক্সড, হচ্ছে হচ্ছে, সব হয়ে গেছে। রত্ন বেদি তৈরি করে দিয়েছি মায়ের। মা নেই, মা তবুও রেডি হয়ে, মানে আমি সিলেক্টই করতে পারছি। তখন আমাদের পিয়ালি আমাকে বললো, আমার একজন চেনা জানা আছে, একবার কথা বলবে। তাই ঘটনার সঙ্গে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, বলো। তো যখন বললো, আমাকে দুটো ছবি পাঠানো সেই ভদ্রলোক। দুটোর মধ্যে দুটোই অসাধারণ। একটা আমার খুব পছন্দ, আমি ডান করে দিলাম। আমি ভেবেছিলাম, সত্যি কথা বলছি, অত বড় পাথরের মূর্তি আনতে গেলে 1-1.5 লাখ টাকা খরচা হবে, ওটা আমার এস্টিমেট ছিল। 4 ফিটের পাথরের মূর্তি, খরচা হবে না। লোকটা সবকিছু করে চাইলো হচ্ছে 39,000 টাকা, 39,000। অড। যাই হোক, ও পিয়ালি হ্যান্ডেল করছিল ব্যাপারটা, আমি আর ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠিয়েও দিই, তুমি রেডি করো। তবে ওকেও লাগিয়ে দিলাম, এবার তুমি মাথা খাও, এবার গিয়ে মাকে রেডি করো। এইবার এই পুরো ব্যাপারটা হলো 1.5-2 ঘন্টার ভেতরে, 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে। আমি ভাবছি টাকা তো পাঠিয়ে দিলাম, এবার মানে একটা প্রথমে এস্টিমেটে ধাক্কা খেয়েছি, বা আমি ভাবছি 1 লাখ টাকা হবে, সেটা 39,000 টাকা। ওরা এত বড় মূর্তি তৈরি হয়ে গেলে, আমি সেই সময়টা মানে পিয়ালিকে মাথা খেয়ে নিয়েছি, মানে তুমি যাও, তুমি দেখো, তুমি এই করো সেই করো। এখন উল্টো পাল্টা হয়ে গেলে তো আমি ওই নিয়ে গিয়ে গাছতলায় রাখতে পারবো না। এইসব ভাবতে করতে হতো, ঠিক করলাম তো, যা মায়ের ইচ্ছা, আমি আর কি বলবো। করে আমি বাড়ি চলে গেছি দুপুরে খেতে। 5টার সময় আমার চেম্বার থেকে ফোন, যে ছেলেটা থাকে, ফোন করেছে যে, দাদা আপনার সাথে কথা বলতে চাই, একজন এসছে। আমি বলছি ক্লায়েন্ট এসছে। আনন্দে আমি ক্লায়েন্ট এসছে, ও তুমি ভাই 6টার আগে আমি যাবো না, কারণ আমি সন্ধ্যাবেলা পুজো আর্চা করে আসি। বলে, না না, ক্লায়েন্ট না, উনি বলছেন আপনার সাথে বিশেষ দরকার আছে, কথা বলতে। তা ধরেছি ফোন, বলছে আমি এলআইসি থেকে এসেছি। স্যার, আপনার একখানা পলিসি 1 বছর হলো ম্যাচিউর্ড হয়ে পড়ে আছে এলআইসিতে, আপনি টাকাটা, পলিসিটা জমা করে টাকাটা তুলুন।
আমি বলছি, আমার তো মনেই নেই কোনো পলিসি আমি করেছি। না না, বহুদিন আগে আপনি করেছিলেন, ওয়ান টাইম পেমেন্ট ছিল, ওটা ম্যাচিওর্ড হয়ে গেছে। আপনি আমাকে আধার কার্ড, এইসব প্যান কার্ড দিন, আমি বার করে দিচ্ছি। ভাবি ফ্রড ফ্রড হবে। বললাম ঠিক আছে, তুমি ভাই একটা কাজ করো, তুমি পলিসি নাম্বার টাম্বার দিয়ে যাও, আমি দেখছি, আমার যে ছেলেটি আছে তাকে দিয়ে দেখছি। হঠাৎ করে জিজ্ঞেস করলাম কত টাকা, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত টাকা? বলছে 39,200 টাকা। সিগন্যাল পেয়ে গেলাম, মা তৈরি, কি তৈরি হলো! আহ, এবার ডেলিভারি, ঠিক আছে, ডেলিভারির সময় বলে 3,000 টাকা লাগবে। শুধু মানে কার যেখানে রেডি হয়েছে ওখান থেকে আমার এখানে, কারণ বিশাল ওজন, প্রায় 10 জন লোক এসেছিল, 3,000 টাকা লাগবে ডেলিভারি। আমি কিছু করার নেই, 3,000 টাকা আমি দিয়ে দিলাম। মা এসে বসলো, ঠিক আছে। তার দুদিন বাদে এলআইসির টাকাটা ঢুকলো, 42,000 টাকা। মানে ম্যাচিউর হয়ে যাওয়ার পর 1 বছর পড়েছিল নাকি কিছু একটা আর কি, ইন্টারেস্ট ফিন্টারেস্ট যোগ হয়ে 42,000 রুপিস। আজ পর্যন্ত মা আসার পরে একটা এইটুকুন ঘটি পর্যন্ত আমি নিজের পয়সায় কিনি। সব সময় ব্যবস্থা হয়ে গেছে। শাড়ি এত আছে, মানে ঘুরিয়ে পড়াবার অবকাশ থাকে না মাকে, সবসময় নতুন করে মিরাকেল হয়। যদি ডাকটা তোমার ডাকার মতো না, তুমি না কি ভাবছো? দুটো থিওরি শিখেছো, দুটো বই জানো, তাতে সব হবে? তাতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু তোমার হাতে ক্ষমতা নেই, কিচ্ছু তোমার শক্তি নেই। তিনি করালে, এই জগৎ জননী করালে তবেই হবে। মাকে অন্তরে নিয়ে এসো, ভৈরবকে অন্তরে নিয়ে এসো। দাদা একটা কথা বলবো, অভিষেক বলছি। বলো। ধারে কাউকে মাল দিয়ে দিচ্ছিস আর টাকা দিতে চাইছে না, ওকে দেয়া ঠিক হচ্ছে? বলো, ধারে মাল দিয়ে দিয়েছি আর কোনো টাকা পয়সা দিচ্ছে না। এটা এইটা নিয়ে ডিসকাস করার জায়গা না। এবার ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমার যখন শক্তি বাড়বে, তোমার প্রেডিকশন বাড়বে, প্রত্যেকটা গ্রহ যে তুমি সাজাচ্ছ খেলতে শুরু করবে, এবং তারাই তোমাকে উত্তর দেবে কি করণীয়। লাস্ট কথা, বিং আ স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি বা এই অকাল্ট বা তন্ত্র ছাত্রছাত্রী হিসাবে জীবনে কোনোদিন ডেজিগনেশনটা ছাত্রছাত্রী থেকে অন্য কিছু করবে না। চিরকাল ছাত্রছাত্রী থাকবে, হাম্বেল থাকবে, এবং সাকসেস তো পাবেই। আমি করেছি, আমি প্রেডিকশন করেছি, আমি, আমার প্রেডিকশন মিলে গেছে, এই ভাব ধারণাটা পর্যন্ত আনবে না। যা কিছু হবে সম্পূর্ণভাবে তার শ্রীচরণে ভালো
খারাপ যদি আসে রেজাল্ট, আরো তোমার মনন করা উচিত আরো কিভাবে ডেভেলপমেন্ট করবে। কিন্তু ভালো রেজাল্ট যখন আসবে, ভালো রেজাল্ট আমি পেয়েছি, আমি পাইনি, আমি পাইনি, আমি ওই রেজাল্টটা সবার আগে মা শ্রী কালভৈরবের চরণে দিই। তুমি, তোমার রেজাল্ট এটা, আমার না। তাহলে দেখবে, তাহলে দেখবে। দাদা আমার মানে কিন্তু ওটা ছিল না, আমার মানে ছিল হচ্ছে যদি না দেয় তাহলে ওর কোনো কাজ হবে না, হবে না। বুঝতে পারছি কি বলছো। ও যদি কোনো দক্ষিণা না দেয়, আপনি বলেছেন দক্ষিণা না না দিয়ে কোনো কাজ করবে না, আমাকে 1 টাকা দক্ষিণা দিয়ে ও জিনিসপত্র নিয়ে গেছে, তাহলে কোনো কাজ হবে না, হবে না? তুমি যতক্ষণ না ওকে ছাড়বে, তুমি যতক্ষণ না ওকে ছাড়বে, তোমাকে পার্ট আচ্ছা। পেমেন্ট করেছে, তুমি কি আচ্ছা। নিয়েছো 1 টাকা? 1 টাকা নিয়েছি আমি। না না, তুমি কি 1 টাকা নিয়েছো, কিন্তু 1 টাকার কি মাল নিয়েছে? মানে তুমি কি ন- তাকে বলেছো 1 টাকা দিলেও হবে? না, ও আমাকে 1 টাকা দিয়ে বলে গেছে যে আমাকে আমি পরের সপ্তাহে পয়সা দিয়ে দেবো, আজ 1 মাসের ওপর হয়ে গেছে। কাজ হবে না, কাজ হবে না। আর আরেকটা জিনিস তোমাদের, এটা অভিষেক ভালো পয়েন্ট উঠিয়েছে। আরেকটা জিনিস বলছি, এরকম বহু লোক পাবে, তুমি দিয়ে দাও 2,000 টাকা করে, আমি মাসে দিয়ে, 6,000 টাকা বিল হয়েছে, 2,000 টাকা করে তোমার মাসে দিয়ে দেবো। অপশন একটাই, তুমি 3 মাস বাদে নাও, 2,000 টাকা করে আমার কাছে জমা করো, নয়তো 6,000 টাকা নিয়ে এসো। এই যে কাজটা অভিষেক করেছে, এই কাজটাই প্রথম কথা ভুল কাজ হয়েছে। পুরো টাকা পাবে, তবে মাল দেবে। ঠিক আছে দাদা, ওটাই জানার ছিল আপনার কাছ থেকে। নইলে কি হয়, তুমি যতক্ষণ না হ্যাঁ দাদা। পূর্ণাঙ্গ পেমেন্ট করছো, আচ্ছা। পূর্ণাঙ্গ পেমেন্ট করছো, তুমি তো, যদি হ্যাঁ অভিষেক এখানে বলতো কি ভাই তোকে দিতে হবে না, 1 টাকা দিলেই হবে, না দাদা, ওটা বলি না আমি। 1 লাখ টাকার মাল নিয়ে গেলেও ওর কাজ হবে। কিন্তু ও যে টাকাটা নিয়ে গেছে, মালটা দিচ্ছে না, দিস মিনস হি হ্যাজ চিটেড। অ্যান্ড দ্য থিং ইজ দিস, অভিষেক এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ও দিয়েছে রেমেডি, ওর এনার্জি ওকে হিল করতে সাহায্য করবে। তাবিজ কবজ না, ওর অভিষেকের এনার্জি একটা হিল করতে সাহায্য করবে। ওর উল্টো রিয়াকশন হবে। এইগুলো হচ্ছে অতীব চালাক বুদ্ধির অ্যাপ্লিকেশন। অতি বোঝালে গলায় দড়ি। কিছুদিন বাদে এসে বলবে তোর জিনিস কাজ করছে না, আমি আর টাকা দেব না। এই খেলাতে জানবে, আগে তোমায় দোকান সাজাতে হবে, তারপর তুমি রেজাল্ট পাবে। তাই ঠিক আছে নেভার, দাদা। নেভার এভার গিভ রেমেডিয়ালস অন ইনস্টলমেন্ট বেসিস। সত্যি কাজ হবে না যতদিন না ও পুরো টাকাটা দিচ্ছে, হবে না। টাকাটা পে করছে, ততদিন ওর কাজ করা শুরুই করবে না, কাজ করা শুরুই করবে না। পারে না দাদা, ওর বাবা মারা গেছে, জ্যাঠা মারা গেছে। তো মারা গেছে সঙ্গে টাকার কিছু, ও তো ওর অসুচ পড়ে যাচ্ছে দাদা। অসহ্যের সঙ্গে টাকার কি সম্পর্ক? তোমার তো অসহ্য পড়ে না, না। তাহলে আবার কি, তাহলে আর কি আছে? কখনো ও যখন নিয়েছে তখন ওর অসহ্য ছিল না, না। তো ও ক্লিয়ার ছিল। হ্যাঁ দাদা। ঠিক আছে না, আমরা তো এরকম অনেক কাজ করি, চতুর্দশীতে শুরু করছি বা নবমীতে শুরু করছি, আমরা মা বগলামুখীর কাজ অষ্টমীতে শুরু করছি, কাজ তো চলছে 1 মাস ধরে, কাজ তো শুরু করছি আমি তিথি দেখে, হ্যাঁ দাদা। ত্রয়োদশীতে শুরু করছি। এবার কাজ চলুক না, তো তোমাকে যখন নিয়েছে, তো অসহ্যের সঙ্গে তো পেমেন্টের কোনো সম্পর্ক নেই। না দাদা।
এটা এইটা, আপনার কাছে ওটা জানা জানা ছিল ওটাই। হ্যাঁ, এইটা হচ্ছে কারণ ওর করবেই না, অ্যান্টি রিয়াকশন হতে আরম্ভ করবে, অ্যান্টি রিয়াকশন হতে আরম্ভ করবে। এই ক্ষেত্রে কখনোই, তোমাদের প্রত্যেককে বলছি, হাতে টাকা পাবে তবে রেমেডি দেবে, এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট থাকবে। ঠিক আছে স্যার। আর এরকম হতেই পারে, দেখো। স্যার একটা কথা ছিল, হুম, মানে রেমিডি, মানে একটা হয় না ভিজিট, আরেকটা হয় রেমিডি, মানে দুটোর কি আলাদা আলাদা হতে হয় নাকি একটার মধ্যেই হয়? মানে তুমি ভিজিট ডাক্তার যদি, দেখাচ্ছ ভিজিট দিয়ে, ডাক্তার ওষুধ লিখছে, এটা রেমেডি। তো ডাক্তারের ভিজিট আর ওষুধের দাম কি একই হয়? হ্যাঁ, তুমি যেটা করতে পারো, তুমি প্যাকেজ করে দিতে পারো, ভাই আমি 3,500 টাকা নিই, আমি 5,500 টাকা নিই, উইথ রেমেডি দিই। ইউ ক্যান মেক আপ প্যাকেজ, নির্ভর করে ক্রিস্টাল রেমেডি দিচ্ছ বা কিছু করছো। বাট ভিজিটের মধ্যে রেমেডি পড়ে এরকম না। তুমি ঠাকুর বাড়িতে বসে নেই, তুমি অ্যাস্ট্রোলজার। তুমি ঠাকুর বাড়িতে বসে নেই, তুমি ঝাড়ফুঁক করছো না, তুমি অ্যাস্ট্রোলজার। এটা, এই জায়গাটা ভুল করবে না, এই জায়গাটা কখনো ভুল করবে না বিজয়। তুমি অ্যাজ আ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, তুমি একজন প্রফেশনাল পার্সন। তুমি ঠাকুর বাড়িতে বসে নেই, আমার মাকে একটু ডেকে দিন আমার হয়ে, তুমি একটু ডেকে দিয়ে পুরু করে দিলে। ইউ আর নট ডুইং দোজ বোগাস থিংস। আচ্ছা স্যার, তাহলে ধরুন কেউ ক্লায়েন্ট আসবে, সে আমাকে ভিজিট দেবে, এবার ধরুন যদি আমি তার মানে আমি যদি রেমেডি দেই আর কি, সেটার দাম যদি না নেই, তার মানে সেই ক্ষেত্রেও কাজ করবে না, মানে রেমেডি তুমি দিলে যদি পারে? রেমেডি দাও, হ্যাঁ। রেমেডির পয়সা না নাও, ওর খারাপটা তুমি খেয়ে নিলে। ও। ওর লোকের দুঃখ সারা জীবনেও অক্লান্ত পরিশ্রম করেও ঘোচাতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুনতে কঠিন লাগলেও অ্যাস্ট্রোলজি গরিবদের জন্য নয়। যার রেমেডি করার ক্ষমতা নেই, পয়সা নেই, বা সৎ ইচ্ছা নেই, সে ডাক্তার দেখিয়ে কি করবে? আজকে তাহলে স্যার, যারা ক্লায়েন্ট আসবে তাদের মধ্যে যে সবারই টাকা পয়সা মানে থাকবে, অর্থ তুমি সেরকম লিখে দেওয়ার দায়িত্ব তোমার। তার আর্থিক সঙ্গতি দেখে লিখে দেওয়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? করা না করা, বা সে করতে পারবে কি না, এইসব চিন্তা করার দায়িত্ব তো তোমার না। আজকে মনে করো একটা পেশেন্ট অতীব দুস্থ, হুম, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে ওপেন হার্ট সার্জারি করতে হবে, বা ডাক্তার বলেছে আপনাকে এবার রেগুলার ডায়ালিসিস করতে হবে, তার দিন আনে দিন চলে, কথার কথা বলছি, বা একটা মেজর ব্রেন সার্জারি করতে হবে। দিস ইজ রেমেডি। এবার ক্লায়েন্ট করতে পারবে কি ক্লায়েন্ট করতে পারবে না, ক্লায়েন্ট কোনো ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে করবে, এইগুলো তো তোমার লুক আউট নয়। কারণ একটা দিক যদি তুমি ঘুরিয়ে দেখো, যে এক্সাম্পলটা আমি দিলাম এই ভদ্রমহিলাকে নিয়ে, যার রেমেডি, রেমেডি মানে কি সলিউশন, তো সলিউশন তো হ্যাঁ, রেমেডি মানে, হ্যাঁ। তুমি যে প্রবলেমে আছো সেই প্রবলেম থেকে তুমি বেরোবার একটা সলিউশন করছো। আরে বাবা, তার ভাগ্যে থাকতে হবে তো, সলিউশনটা তার ডেস্টাইন থাকতে হবে তো, ভাগ্যে থাকতে হবে তো। ভাগ্যে মানে বুঝলাম না, মানে আরে সে করতে পারবে, বা তাকে করতে দেওয়া হবে, বা সে সক্ষম হবে করতে, সেটা তার তার ভাগ্যে থাকতে হবে। আমি একটা ঘটনা বলি, এর শোনো।
একটা প্রমোটার আমার কাছে এসেছিল বছর দুয়েক আগে, তিন, খুব ছোটখাটো কেষ্টপুর অঞ্চলের একটা প্রমোটার, এই খাল বিলে ফ্ল্যাট বানায়, এডুকেশন নেই, কিছু নেই, মানে কঠিন অবস্থা। একটা মোটামুটি ভিক্ষা টিক্ষা করে একটা ফ্ল্যাট বানিয়েছে, তিনটে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমি ওকে বললাম অমুক এই হোমটা করি, রেজাল্ট পেয়ে যাবে, এই তাবিজটা পড়ো, রেজাল্ট পেয়ে যাবে। আমি ওকে ও বললো আপনি করে দিন, আমি পয়সা দিয়ে দেবো। আলাম রেজাল্ট পাবে, ইউ উইল নট গেট দ্য রেজাল্ট। তোমার যখন পয়সা আসবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, তুমি একটা জিনিস করতে পারো, বাড়ি গিয়ে একটা সংকল্প করো যে আমি এই হোমটা করতে চাই। পয়সা দিয়ে তো এনার্জি কিনতে পারো না, মা তারাকে কিনতে পারো না, ভৈরবকে কিনতে পারো না। আমাদের মতো সাধারণ মানুষ কখনো কখনো বিক্রি হয়ে যায়, কিন্তু সেই শক্তি বিক্রি হয় না। তো আমার কথা শুনে ও বাড়িতে গিয়ে 1 টাকা দিয়ে সংকল্প করলো কি আমি এরকম একটা হোম করতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক। পরের দিনই ওর একটা 1 BHK ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। পরের দিন ও আমাকে 25,000 টাকা দিয়ে তারাপীঠে হোম করলো। আমি হোম করলাম, হোম করে আসার পরে ফাটাফাট পাই, উইদিন 15 ডেজ ওর বাকি দুটো ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। শুধু বাকি ফ্ল্যাটগুলো বিক্রি হলো না, ও তারপরে মোটামুটি জমি পেতে শুরু করেছে, প্রমোটারি করতে শুরু করেছে, বড় বড় প্রজেক্ট করতে শুরু করেছে। থিংস লাইক দিস গোয়িং অন। সোনার চেন গলায় বাড়তে শুরু করেছে, নতুন গাড়ি কিনে ফেললো, নতুন ফ্ল্যাট করে ফেললো, যা হয় মানে গ্রোথ ফেজ ঢুকে গেছে। আমি আগে হনু ভাবতে শুরু করে দিই করে আমার কাছে একটা জমির প্রপোজাল নিয়ে এলো। এইটা এখানে আমি করতে চাইছি, এখানে বিরাট খানা সম্ভাবনা আছে। যাদের বাড়ি, একটা শরিকি বাড়ি, খুব ইম্পর্টেন্ট, এই গল্পটা মন দিয়ে শোনো, ইম্পর্টেন্ট বাড়ি, সেই বাড়িতে একটা বহু প্রাচীন দুর্গা মন্দির আছে এবং পঞ্চমুণ্ডীর আসন আছে, সাধনা হতো একটা সময়। আমি বললাম এই বাড়িটাকে ধরিস না, ভাঙাভাঙি করার চেষ্টা করিস না, দুর্গা মন্দির সরিয়ে দিতে পারবি, পঞ্চমুণ্ডীর আসন তোর ভাঙা উচিত না। ততদিনে তো মানে হনু প্রমোটার হয়ে গেছে, বিরাট কেতা এসে গেছে, আর মানুষের জানবে সেটাই শুনতে, যে যেটা শুনতে ভালোবাসে, সেটাও সাইকোলজি, একটা ইগো স্যাটিসফ্যাকশন। আমাদের মতন লোকের পাল্লা পড়লে অন্য ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইগো স্যাটিসফ্যাকশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভেঙে ভেঙে করলো, আমার সাথে ওর যোগাযোগ নেই, পুরো বাড়ি বিল্ডিং খাড়া হয়ে গেছে, ওর সমস্ত টাকা পয়সা লাগিয়ে দিয়েছে, ধার বাকি সবকিছু হয়ে গেছে, একটা ফ্ল্যাট বিক্রি হয়নি। অথচ প্রমিনেন্ট প্লেসে, প্রমিনেন্ট মানে প্রমিনেন্ট প্লেস, মানে ভিআইপি থেকে ওই জমিটা দেখা যায়, এতটাই প্রমিনেন্ট প্লেস। একটা একটা ফ্ল্যাট মাত্র 1 লাখ টাকা দিয়ে একজন বুক করেছে, আর কোনো রেসপন্স নেই পুরো এন্টায়ার বিল্ডিং এ। তো ন্যাচারালি পুরোপুরি লেগে গেছে, টাকা পয়সা হেনা তেনা, তো ব্যথা শুরু হয়ে গেছে। আমার কাছে এসছে, আবার একটা শ্রমিকদা অনেকদিন কিছু কখনো একটু করে দেওয়া এই ব্যাপারটা, কারণ এই কাজটা আমি করবো না, এই কাজটা আমি করবো না। আমাকে বলছে পয়সা দিলে কি না, কারণ তুই তাহলে ভুল জায়গায় এসেছিস, না তুই এখন আমাকে মেপে উঠতে পারিস না। এই ভাষায় আমি বলেছি, নয় তুই প্রথম নয়তো ভুল জায়গায় এসেছিস, নয়তো তুই এখন আমাকে মেপে উঠতে পারিস না। পয়সা দিয়ে কিছু হয় না। এবার তুমি বলো যে এই কাজটা করতে গেলে কি করতে হবে, কারণ ও বুঝে গেছে
যদি কেউ কাজটা উদ্ধার করতে পারে সেটা হচ্ছে আমি। আর আমি এটা একমাত্র হচ্ছে পূর্ণাঙ্গ তোর দেবরোজ এসে গেছে। দেবরোজ কাটিয়ে তোর পূর্ণাঙ্গ মা বগলামুখীর হোম করতে হবে। এটা কত খরচা হবে? আর আমি এই হোম যদি পূর্ণাঙ্গ করা হয় 4.5 লাখ টাকার উপরে খরচা হবে। 4.5 lakhs। পকেট ব্যাগ থেকে 3 লাখ টাকা বার করে দিল, সামনের মঙ্গলবার তুমি তারাপীঠে করো, তাহলে আমার এখনো কিন্তু করার ইচ্ছা নেই। আমি তোকে খরচার এস্টিমেট দিচ্ছি, আমি বলিনি আমি করবো। তাহলে রাখো তো 3 লাখ টাকা দিল, আমি তোমাকে ব্যালেন্স পেমেন্ট তারাপীঠে করে দেবো। 3 লাখ টাকাটা বেরিয়ে চলে গেল। এসছিল আমার কাছে বৃহস্পতিবার, পরের মঙ্গলবার তারাপীঠে করার কথা। আমি টাকাটা নিয়ে কি আমার ফিলিংস হলো, টাকাটা নিয়ে আলাদা তুলে রাখো। ছেলেটা এখানে যে থাকে আমি বললাম তাকে টাকা ফেরত নিতে হবে। শনিবার দিন ওর মা বাথরুমে ঢুকেছে, বাথরুমে পড়ে গিয়ে মারা গেল, অসুস্থ পড়ে গেল। এখনো টিল ডেট, এটা ঘটনাটা বলছি তোমার 2-2.5 বছর আগেকার ঘটনা, এখনো টিল ডেট পাগলের মতো মানে সেই ঝোড়ো কাক হয়ে গেছে। অন্তত আমাকে 5 বার বলেছে আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করবো স্বরূপটা, পারবে না, পারবে না। শনি যতক্ষণ কুম্ভ রাশিতে আছে ও কিছু পারবে না। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ শনি কুম্ভ রাশিতে থাকা মানে ভালো না, মানে কুম্ভ রাশিতে থাকা মানে ভালো, শনির এটা মূল ত্রিকোণ, কিন্তু ওর ক্ষেত্রে ওই চার্ট অনুযায়ী আমার দেখা হয়ে গেছে ওর ঢাইয়া চলছে, কর্কট ও, রাশিও। ফলে কুম্ভ রাশিতে যতক্ষণ শনি থাকবে ততক্ষণ ওর উদ্ধার নেই, তারপর রাস্তা পাবে, এখন ভোগাবে। এই দাদা সেদিন আমরা হোমটা অসাধারণ ছিল। হোমটা সত্যি কথা বলতে সেদিনকে মানে ভৈরব ভর করে ফেলেছিল আমার। সত্যি অসাধারণ। ভৈরব আমাকে ভর করে ফেলেছিল সেটা আমি খুব। হ্যাঁ, সত্যি দারুণ ছিল। লাস্ট ডিনারটা দাদা সাংঘাতিক হয়েছে। শিলিগুড়িতে কি এটা এক্সপেক্ট করতে পারি? শিলিগুড়িতে, হ্যাঁ, শিলিগুড়িতে এটা এক্সপেক্ট করতে পারি? কি গো? শিলিগুড়িতে এটা এক্সপেক্ট করতে পারি যে শিলিগুড়িতে এরকম হোম টোম হবে? আমি কি বললাম, আমি একটা হোম পাগলা লোক। আচ্ছা দাদা, এখানে কিন্তু একটা শক্তিপীঠ আছে, এটা হলো ভ্রামরী দেবী মন্দির। এটা কিন্তু আমি দেবো। শক্তিপীঠ, একান্ন শক্তিপীঠের মধ্যে একটা, হ্যাঁ, একান্ন শক্তিপীঠের একটা। শিলিগুড়িতে আছে হ্যাঁ হ্যাঁ ভ্রামরী দেবী। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু হাইলাইটেড না সেরকম ভাবে। কিন্তু যারা একান্ন শক্তিপীঠ ভ্রমণ করে তারা অবশ্যই একবার আসবে। আদানি নিজে এসে ঘুরে গেছে, আম্বানিও ঘুরে গেছে। সেখানেই করবো, মা যদি চান সেখানেই করবো। চিন্তা কি আছে, চিন্তা কি আছে? আমি আহ খুব সৌভাগ্য হোম করেছিলাম কামাখ্যার জনিপীঠে। হোম কুণ্ডটা না মায়ের জনির মতন দেখতে, ওখানে হোম করছি। বিশ্বাস করবে না, হোম যত হচ্ছে ভিজে যাচ্ছে জায়গাটা। বালি ভিজে গেলে যেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, ভিজে যাচ্ছে। এবং মানে নরম, মানে মাংসের এই যে ওপরে এরম টিপলে যেমন নরম লাগে, জনি পিঠটা এরকম নরম লাগছে। এই জায়গায় হোম করেছি, তবে হ্যাঁ লাস্ট হোম ডেফিনেটলি মানে একটু খুবই উগ্র হোম হয়েছে। মানে রীতিমতো অভিষেক সামনে ছিল, বিশাখাও ছিল, পিয়ালি তো ভয় পেয়ে গেছিল। পিয়ালি আছে, পিয়ালি ভয় পেয়ে গেছিল। আমার কাছে হেভি জোর ঝাড়ও খেয়েছে। হ্যাঁ স্যার, আছি আছি। কি হয়েছিল গতবারে রোমা, তুই ভয় পেয়েছিলে? গতবারের হোক, আরে যা করছিলেন আপনি, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছিল দেখে দেখে, ভয় লেগে যাচ্ছিল।
ভৈরব ভর করেছিল। ভৈরব ভর করেছিল। তাহলে সবাইকে আগুনটাও অদ্ভুত হচ্ছিল, মানে আমি দেখছিলাম আগুনের শিখাগুলো যাভাবে হচ্ছিল, মানে জাস্ট আমি খেয়াল করছিলাম, পরের আরেকটা দিন অব্দি চোখ ইনসিডেন্ট জ্বলেছে। বলি, একটা ইনসিডেন্ট বলি, রেকর্ডিংটাকে বন্ধ করি। একটা ইনসিডেন্ট বলি, কালী পুজো